করোনা মোকাবেলা গুরুত্ব দিয়ে দেশের ইতিহাসে ৫০তম বাজেট ঘোষণা। কোভিড খাতে ১০,০০০ কোটি টাকা থেকে বরাদ্দ, ৬ লাখ কোটি টাকার বাজেটে ঘাটতি ২ লাখ কোটি। তামাকজাত পণ্য ছাড়া কমবে দেশীয় সব শিল্প পণ্যের দাম। কৃষকের স্বার্থ রক্ষায় বাড়বে আমদানি করা তাজা ফলের দর, কমবে করোনা চিকিৎসা সামগ্রীর ব্যয়। সাতক্ষীরায় করোনা পরিস্থিতি আগের চেয়ে একটু তীব্র আকার ধারণ করেছে। সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা পরিস্থিতি ভয়াবহ, আরও ৯ জনের মৃত্যু, আইসিইউ সংকটে হাহাকার। সাতক্ষীরায় শনিবার থেকে ১ সপ্তাহের লকডাউন। এবং রাজশাহীর বানেশ্বর বাজারে উঠেছে হরেক জাতের সুমিষ্ট আম, দাম কম হওয়ায় ক্রেতাদের স্বস্তি, ব্যবসায়ীদের মাথায় হাত। বাংলার সময়ের সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। করোনা সংকট মোকাবিলাকে গুরুত্ব দিয়ে জাতীয় সংসদে পেশ করা হলো ২০২১-২২ অর্থ বছরের বাজেট। ৬,০৩,৬৮১ কোটি টাকার প্রস্তাবিত এই বাজেটে ঘাটতি ২,১১,০০০ কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা করা হয়েছে ৭.২%। বিশ্লেষকদের মতে বিভিন্ন খাতে বরাদ্দ করা অর্থ সফলভাবে খরচ এবং প্রকল্প বাস্তবায়নই হবে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সানবির পোলের রিপোর্ট। গেল ২ বছরে কোভিড-১৯-এ তছনছ দেশের অর্থনীতি। জীবন হারিয়েছে বহু মানুষ, জীবিকা হারিয়েছেন অনেকে। কর্ম হারিয়ে অনেক ধনী মধ্যবিত্ত দাঁড়িয়েছেন দরিদ্রের কাতারে। কোভিড ঝড় এখনও থামেনি। এমন অনিশ্চয়তার মধ্যে জীবন ও অর্থনীতির সংকটের মুখোমুখি হয়ে আগামী অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। অর্থ বছরের বাজেট ২০২১-২২ অর্থ বছরের বাজেটের আকার গেলবারের চেয়ে বেড়েছে ৩৫,৬৮১ কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৩,৮৯,০০০ কোটি টাকা। এর মধ্যে এনবিআরকে যোগান দিতে হবে ৩,৩০,০০০ কোটি টাকা। ৩২,০০০ কোটি টাকা আয় করবে সঞ্চয়পত্র থেকে। এরপরও ঘাটতি থেকে যাবে ২,১১,১৯১ কোটি টাকা। স্বাস্থ্য খাতে অপ্রত্যাশিত প্রয়োজন মেটানো, অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখা, সফলভাবে কোভিড-১৯ প্রতিষেধক টিকাদান ও সর্বোপরি প্রান্তিক জনগোষ্ঠীর জীবন জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে মূলত ২০২১-২২ অর্থ বছরের বাজেট প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে গুরুত্ব পেয়েছে মানব সম্পদ উন্নয়ন, স্বাস্থ্য, পরিবহন ও যোগাযোগ, শিক্ষা, সামাজিক নিরাপত্তা খাত। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২,৩৭,০৭৮ কোটি টাকা। ৬৮,০০০ কোটি টাকা ব্যয় করতে হবে ঋণের সুদ বাবদ। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে চলতি অর্থ বছরের চেয়ে কিছুটা বাড়িয়ে করা হয়েছে ৩২,৭৩১ কোটি টাকা। কৃষিতে ৩১,৯১১ কোটি টাকা আর সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ৩৪,০১৯ কোটি টাকা। ২০২১-২২ অর্থ বছরে আমাদের বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে ৬,০৩,৬৮১ কোটি টাকা। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, ঘাটতি নিয়ে এখন মাথা ঘামানোর সময় নয়, এখন সময় প্রস্তাবিত বাজেটের সুষ্ঠু ব্যবস্থাপনা। অ্যালোকেশন বাড়ানোটাই নয়, কোন মেকানিজমে, কোন পদ্ধতিতে কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে, কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে, তার কিন্তু একটা সুনির্দিষ্ট রোডম্যাপ এই বাজেটে থাকা দরকার। দেশের ইতিহাসের প্রস্তাবিত ৫০তম বাজেট নিয়ে সংসদে আলোচনার পর ৩০ জুন পাশ করা হবে। আগামী অর্থ বছরের জন্য বিশাল অঙ্কের বাজেট পেশ করা হলো সংসদ ভবনে। তবে এই বাজেটটি করোনা সংকট কাটিয়ে অর্থনীতির ধাক্কা কতটা মোকাবেলা করতে পারবে সেটি এখন বড় চ্যালেঞ্জ। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। দেশীয় শিল্পে বিশাল অঙ্কের কর ছাড় দেয়া হয়েছে এবারের বাজেটে, আর এতে কমবে সব ধরনের কৃষি সরঞ্জাম, এসি, ফ্রিজ, মোবাইল ফোন, ওভেন, স্যানিটারি ন্যাপকিন, ডাইপার ও দেশীয় তাজা ফলের দাম। অন্যদিকে শুল্ক বাড়ানোর কারণে আমদানি করা প্রায় সব পণ্যের দামই বাড়বে নতুন অর্থ বছরে। তবে ক্যান্সারের ওষুধ তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। নতুন বাজেটে দাম বাড়া কমার আরও তথ্য থাকছে জুবাইর ফয়সালের রিপোর্টে। যে কেউ চাইলেই এক বাক্যে নতুন বাজেটকে বলতে পারেন দেশীয় শিল্পের সুরক্ষার খতিয়ান। ৫০তম বাজেট প্রস্তাবনায় দেশীয় শিল্পে ঢালাওভাবে কর অব্যাহতির সঙ্গে শুল্ক ছাড়ের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল।
নতুন বাজেটে শুল্ক ছাড়ের সঙ্গে মূল্য সংযোজন কর অব্যাহতি দেয়ায় দাম কমবে দেশে উৎপাদিত মোটরসাইকেল, এসি, রেফ্রিজারেটর, গাড়ি, কম্পিউটার যন্ত্রাংশ, ল্যাপটপ, মোবাইল ফোন সহ প্রায় সব ধরনের প্রযুক্তি পণ্যের। আমদানি শুল্ক কমানোয় দাম কমতে পারে থ্রি হুইলার, সেচ, পাওয়ার টিলার সহ সব ধরনের কৃষি যন্ত্রপাতির। কমবে পোল্ট্রি ফিড, দেশীয় তাজা ফল, মুড়ি, পাউরুটি, কেক, খেলনার দাম। সুখবর রয়েছে স্বাস্থ্য খাতেও। নতুন বাজেটে টেস্ট কিট, মাস্ক, পিপিই, অক্সিজেন সহ করোনা মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের সুরক্ষা সামগ্রী ও ওষুধের দাম কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এছাড়াও শুল্ক করে ছাড় দেওয়া হয়েছে দেশে ভ্যাকসিন উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে। পাশাপাশি বিপণন ও ব্যবসা পর্যায়েও দেওয়া হয়েছে শুল্ক ছাড়। কাঁচামালে কর অব্যাহতি দেয়ায় কমবে ক্যান্সারের ওষুধের দামও। তবে আমদানি পর্যায়ে শুল্ক বাড়ানোয় সব ধরনের বিদেশি মোটরসাইকেল, ফ্রিজ, মোবাইল ফোনের দাম বাড়বে। কর রেয়াত সুবিধা তুলে নেয় দাম বাড়বে আমদানি করা গুঁড়ো দুধ, প্রক্রিয়াজাত করা মাংস, ক্যাপসিকাম, মাশরুম, গাজর, কমলা, বাদাম ও সাবান তৈরির কাঁচামালের। করের হার অপরিবর্তিত রাখা হলেও নতুন বাজেটে বিড়ি, সিগারেট ও তামাকজাত পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। যদিও নিত্য প্রয়োজনীয় সব ধরনের খাদ্যপণ্যের উপর কর না আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। নতুন বাজেটে শুল্ক কমানোয় কমতে পারে অগ্নি নির্বাপন যন্ত্রপাতির দামও। এছাড়া বাড়বে লঞ্চের এসি কেবিন ব্যবহারের খরচ। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩২,৭৩১ কোটি টাকা। এর মধ্যে ভ্যাকসিন কার্যক্রম ও করোনা চিকিৎসায় এবারও ১০,০০০ কোটি টাকা থেকে বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। খরচের ক্ষেত্রে সঠিক ব্যবস্থাপনা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। হরিপদ সাহা রিপোর্ট। সাম্প্রতিক সময়ে করোনা মহামারী বিশ্বের বিভিন্ন দেশে অর্থনীতিকে টালমাটাল করে দিয়েছে। তাই পরপর ২ অর্থ বছরের বাজেটে গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্য খাত। করোনা ও স্বাস্থ্য খাতের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ ৩৫০০ কোটি টাকা বাড়িয়ে করা হয়েছে প্রায় ৩৩,০০০ কোটি টাকা। প্রতি মাসে করোনা ভ্যাকসিনের আওতায় আসবে ২৫ লাখ মানুষ। বিগত বাজেটের ন্যায় কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় বিশেষ কার্যক্রম বাস্তবায়নের জন্য পুনরায় ১০,০০০ কোটি টাকার থোক বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে। তবে স্বাস্থ্য খাতের বাজেট বাস্তবায়নের গতি বরাবরই অন্য মন্ত্রণালয়ের তুলনায় অনেক কম। সেই সাথে আছে এ খাতের কেনাকাটায় ধারাবাহিক দুর্নীতির অভিযোগও। এমন বাস্তবতায় স্বাস্থ্যে বরাদ্দ বাড়লেও তার বাস্তবায়ন নিয়ে শঙ্কায় অর্থনীতিবিদরা। সরকারের যে অভিপ্রায় সেটা কিন্তু তার মন্ত্রণালয়গুলো তারা কিন্তু তৈরি না সে অভিপ্রায়টা বাস্তবায়ন করা। সেটি আমরা দেখেছি পুরো ১ বছর ধরে যে স্বাস্থ্য খাতের জন্য যে অতিরিক্ত বরাদ্দগুলো করা হয়েছিল তার বেশিরভাগই কিন্তু খরচ করা যায়নি। আমরা জানি যে সংস্কারগুলো বিভিন্ন ধরনের গবেষণা হয়েছে স্বাস্থ্য খাতের সংস্কারের বিষয়গুলো নিয়ে, সেই সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে এবং একটা জবাবদিহিতা এবং স্বচ্ছতা জায়গায় আনতে হবে স্বাস্থ্য খাতের পুরো প্রক্রিয়াটা। করোনা ভাইরাস মোকাবিলায় টেস্টিং কিট, বিশেষ মাস্ক, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের কাঁচামালে শুল্ক ছাড় অব্যাহত রাখা সহ ওষুধ শিল্পের সুরক্ষায় স্থানীয়ভাবে উপকরণ এবং চিকিৎসা সামগ্রী উৎপাদনে কাঁচামাল আমদানিতে কর রেয়াত বেড়েছে। ওয়ার্ল্ড ব্যাংকে ৬০০ মিলিয়ন এবং আরও দুটো সংস্থাদের ২০০ মিলিয়ন সহ ৮০০ মিলিয়ন যে টাকাটা রাখা হয়েছে, সেই টাকাটা যদি ঠিকঠাক মতো ব্যয় করা যায় তাহলে এখানে কোভিডের ভ্যাকসিন সহ যে অক্সিজেনের যে ব্যবস্থা হওয়া দরকার সেখানে আমার মনে হয় যে গতি আসবে। এর বাইরে যে ১০,০০০ কোটি টাকার যে থোক বরাদ্দ রাখা হয়েছে, যদি আমরা এই টাকাটা ঠিকঠাক মতো খরচ করতে পারি, দুর্নীতিমুক্তভাবে খরচ করতে পারি, তাহলে আমার মনে হয় যে কোভিড ম্যানেজমেন্টে একটা গতি আসবে। হৃদযন্ত্রের ত্রুটি নিয়ে জন্মানো শিশুদের চিকিৎসা সরঞ্জাম আমদানি শুল্কমুক্ত করার প্রস্তাব আছে বাজেটে। এছাড়া নারী স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও অটিজম সেবায় ভ্যাট অব্যাহতির প্রস্তাব রাখা হয়েছে। হরিপদ সাহা, সময় সংবাদ। দেশের অর্থনীতির প্রধান হাব বন্দর নগরী চট্টগ্রাম, আর বাজেট ঘিরে এখানকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রত্যাশাও বেশি থাকে। প্রস্তাবিত বাজেটে চট্টগ্রামের চাওয়া পাওয়া নিয়ে জানতে সরাসরি চলে যাচ্ছি কমলদের কাছে। সাথে থাকবেন চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলম। যাচ্ছি কমলের কাছে। কমল, তাসনিম, স্বাধীনতার ৫০ বছরে সে ৫০তম বাজেটে যে প্রস্তাবিত বাজেট, সে বাজেটে চট্টগ্রামের চাওয়া এবং পাওয়ার হিসেব মেলাতে ব্যস্ত চট্টগ্রামের ব্যবসায়ীরা। তারা চেম্বার ভবনে আলোচনায় বসেছেন এই যে বাজেট তারা কতটুকু পাচ্ছেন, মানে বিশেষ করে ব্যবসায়ীদের উন্নয়ন, চট্টগ্রামের উন্নয়নে। সে বিষয়ে আমরা কথা বলবো চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সাথে। এবং আমরা দেখতে পাচ্ছি চেম্বার যারা পরিচালনা করেছেন তারাও কিন্তু আজকে বৈঠক করেছেন এই প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা করার জন্য। তো মাহবুব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথম প্রশ্ন করবো আপনার কাছে, আপনারা এবার যে প্রস্তাবিত যে বাজেটে চট্টগ্রামের যে উন্নয়নে মেগা প্রকল্পগুলো কথা বলছেন, কোন কোন মেগা প্রকল্পের আপনারা আগে কাজ শেষ করতে চান? ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনাকে বলবো যে
প্রথমে আপনাকে বলবো এই বাজেট আমি মনে করি জীবন জীবিকা এবং সমৃদ্ধির বাজেট। এই বাজেটে 6,03,681 কোটি টাকার বাজেট প্রণয়ন করা হয়েছে, যেটা আমি মনে করি যে এটা একটা ভিশনারি বাজেট এবং এটা হবে। চট্টগ্রাম বলে কোনো কথা না, চট্টগ্রাম বাংলাদেশের পার্ট, বাট চট্টগ্রাম বন্দর এটা বাংলাদেশের বন্দর। চট্টগ্রাম বন্দরের ডেভেলপমেন্ট এটা বাংলাদেশের ডেভেলপমেন্ট। কাজে চট্টগ্রামে যে টানেল হচ্ছে, বঙ্গবন্ধু টানেল হচ্ছে, বঙ্গবন্ধু শিল্পনগর হচ্ছে, বে টার্মিনাল হচ্ছে এবং মাতার বাড়িতে ডিপ সিপিউট হচ্ছে, এইগুলি পুরো বাংলাদেশেরই প্রজেক্ট। এবং মাননীয় প্রধানমন্ত্রীর উনি নিজেই বলেছেন চট্টগ্রাম উন্নয়নের দায়িত্ব আমার হাতে। কাজে আমি মনে করি যে এই চট্টগ্রামের যে মেগা প্রজেক্টগুলি হচ্ছে, এই মেগা প্রজেক্টগুলি যদি বাস্তবায়ন হয় তাহলে এবং অন টাইম শেষ হয়, আমি মনে করি যে প্রকল্পের কথা বলছে, কিন্তু মেগা প্রকল্পের কাজ খুব ধীরগতিতে হচ্ছে। মাতার বাড়ি বলেন কিংবা বীরেশ্বর ইকোনমিক জোন হচ্ছে, এটা সব ধীরগতি কেন? কোথায় গিয়ে এটা আটকে যাচ্ছে? যেখানে আমরা আজকে বাজেটে দেখলাম কর্ণফুলী টানেল অর্থাৎ বঙ্গবন্ধু টানেল অলমোস্ট 65% শেষ হয়েছে। এবং আপনি জেনে খুশি হবেন যে অলরেডি বঙ্গবন্ধু শিল্পনগরে কয়েকটা ইন্ডাস্ট্রি অলরেডি এখানে সেট আপ হয়েছে। ম্যাকডোনাল্ডস এবং জাপানের মধ্যে একটা নিপ্পন স্টিল একটা অলরেডি একটা চালু করতে যাচ্ছে। আমরা মনে করি যে এখানে ভিতরে যে কাজগুলি আছে, বঙ্গবন্ধু শিল্পনগরের ভিতরের ইনফ্রাস্ট্রাকচার, এটা যত দ্রুত সম্ভব শেষ হবে। এবং ঢাকা চট্টগ্রাম রোড, এটা হলে ঢাকা চট্টগ্রাম রোডকে কিন্তু আউটলাইন করতে হবে, নো ওয়ে। কারণ ঢাকা চট্টগ্রাম রোড আউটলাইন যদি না করেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে পণ্য এক্সপোর্ট হবে সেটা কিন্তু আসতে পারবে না। কারণ একটা লাইফ লাইন অফ দ্য কান্ট্রি হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড, এটা করতে হবে। এবং বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য বে টার্মিনালের কোনো বিকল্প নেই। বে টার্মিনাল ডেভেলপ হবে, সক্ষমতা বাড়বে, বন্দর সক্ষমতা বাড়বে। ব্যবসায়ীরা বারবার অভিযোগ করছে তারা যখন শিল্প কারখানা গড়তে চায় তারা বিদ্যুৎ পায় না, গ্যাস পায় না। এটা নিয়ে আপনি এখন সরকারের কাছে কোনো প্রস্তাবনা চাইবেন, দিবেন কিনা? না, আমরা সবসময় বলে থাকি যে কোয়ালিটি বিদ্যুৎ, কোয়ালিটি গ্যাস, কোয়ালিটি ইলেকট্রিসিটি, এখন এটাই প্রয়োজন। বিদ্যুৎ এখন আছে, বাট কোয়ালিটি অ্যান্ড আনইন্টারাপ্টেড যদি বিদ্যুৎ না হয় তাহলে একজন উৎপাদক সে কিন্তু তার ইন্ডাস্ট্রি চালাতে পারে না। এখানে আমাদের প্রস্তাব থাকবে যে এখন কোয়ালিটি বিদ্যুৎ এবং যে সঞ্চালন লাইনগুলি আছে সেগুলিকে যেন ঠিক করে এবং কোয়ালিটি বিদ্যুৎ, কোয়ালিটি গ্যাস যেগুলি আছে দিতে হবে। আর মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম এসে এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধনের সময় কিন্তু এলএনজি পারমিশন দিয়েছে। কাজে আমি মনে করি যে চট্টগ্রামকে গুরুত্ব দিয়ে, বাংলাদেশের অর্থনীতিকে গুরুত্ব দিয়ে উনি এলএনজি ইম্পোর্ট করে গ্যাস দেওয়ার ব্যবস্থা করছেন। এই গ্যাসটা যাতে ব্যবসায়ীরা পায়, কোনো হার্ডেল ছাড়া পায় এবং ব্যবসায়ীর কানেকশন যাতে ঠিকভাবে হয়, সেটাই আমি কিন্তু কামনা করি। অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখছে চট্টগ্রাম বন্দর, কিন্তু চট্টগ্রামের সক্ষমতা সেভাবে বাড়ছে না। আপনাদের প্রস্তাব কি থাকছে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য? চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য নতুন টার্মিনাল করতে হবে, জেডি সম্প্রসারণ করতে হবে এবং সর্বোপরি বে টার্মিনাল করতে হবে। এটার কোনো বিকল্প নেই। কারণ জেডি সম্প্রসারণ না হলে, যেখানে জেডি ছিল এক সময় 60টা, সেটা এখন হচ্ছে 14টা। এটাকে আমরা বলতেছি 60টা করতে হবে। কারণ মানে প্রধানমন্ত্রী চাচ্ছেন 60 বিলিয়নের এক্সপোর্ট, তাই 60 বিলিয়ন এক্সপোর্ট যদি করতে হয় তাহলে এই চট্টগ্রাম বন্দর সক্ষমতা বাড়ানোর তো কোনো বিকল্প নাই। কাজে জেডির বাড়াতে হবে, টার্মিনাল বাড়াতে হবে। ব্যবসায়ীরা বলে যে তারা যে বিভিন্ন অনুমতির জন্য তাদেরকে এখনো ঢাকা ছুটতে হয়, ঢাকা বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরতে হয়। এটি যে জটিলতা, সেই জটিলতা এড়ানোর জন্য আপনারা কোনো প্রস্তাব দিবেন কিনা যাতে ব্যবসায়ীদের সুবিধার্থে? যে দেখুন, ইজ অফ ডুইং বিজনেসের জন্য বিডা কাজ করতেছে। আমরা মনে করি ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার হতে হবে, ঢাকামুখী হওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী প্রত্যেকের কিন্তু ডিভিশনাল হেডকোয়ার্টার আছে। এখানে এম্পাওয়ার্ড করতে হবে। এখানে এম্পাওয়ার্ড হলে তাহলে ডিসেন্ট্রালাইজেশন হবে এবং যে যেখানে ব্যবসা করতেছে সে সেখান থেকে তার ইউটিলিটি সার্ভিসটা পাবে, তার সব কিছু সেখান থেকে পাবে। তাকে কেন একটা সেন্টারে গিয়ে, ঢাকাতে গিয়ে তাকে প্রেশার দিতে হবে? এটা তো হওয়া উচিত না। একটা পয়েন্ট শুরু করছিলেন চট্টগ্রাম বিমানবন্দরকে আরো আধুনিকায়ন করা প্রয়োজন, যেটা একটা ইন্টারন্যাশনাল মানে বিমান বন্দর করতে হবে। তাহলে সরকারের কাছে প্রস্তাবটা কি থাকছে? ধন্যবাদ। এখানে চট্টগ্রাম বন্দরের কিন্তু কার্গো হ্যান্ডলিংয়ের ইয়েটা সম্প্রসারণ হচ্ছে। চট্টগ্রাম বন্দর আধুনিক, অবশ্যই ইন্টারন্যাশনাল বন্দর। এখানে
রানওয়েটা আরও বাড়াতে হবে। এই রানওয়েটা বাড়ালে পরে এখানে কিন্তু আপনার যেটা দুবাই যে ফ্লাইটটা বলো এয়ার আরাবিয়া না বাবার ওইটা ইমারেটস কিন্তু তখন আসতে পারবে। রানওয়েটা একটু বাড়লে পরে ইমারেটস আসতে পারবে। আমরা এটাই আশা করি। ধন্যবাদ। আমরা কথা আপনাকে ধন্যবাদ হচ্ছে মাহবুব ভাই। চট্টগ্রাম চেম্বারের সভাপতি বলছিলেন যে বাংলাদেশের চট্টগ্রাম যে বর্তমানে মেগা প্রকল্পগুলো চালু রয়েছে সেগুলোর কাজ দ্রুত শেষ করতে হবে, সেই অনুযায়ী প্রয়োজনীয় বরাদ্দ দিতে হবে, গ্যাস এবং পানি এবং বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে হবে। কারণ ব্যবসায়ীরা ঢাকা ছুটতে চায় না। এই বন্দরনগর দেশের অর্থনীতি প্রাণকেন্দ্র, কিন্তু দেশের অর্থনীতির যে 92% আমদানি রপ্তানি হয়ে থাকে চট্টগ্রাম বন্দর দিয়ে, সেই বন্দরের সক্ষমতা বাড়াতে হবে। তেমনটি প্রস্তাবিত বাজেটে বরাদ্দ রাখার জন্য বলছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি এবং তার যে পরিচালক রয়েছেন তারা। এখন যে আমরা চট্টগ্রাম চেম্বারে আলোচনা করছিলাম আজকের বাজেট নিয়ে, এখানে ইতি টানছি। প্রস্তাবিত বাজেটে চট্টগ্রামের চাওয়া পাওয়া নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার কমল দে এবং তার সঙ্গে যুক্ত ছিলেন চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলম। সীমান্তবর্তী কয়েকটি জেলার করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় রাজশাহী অঞ্চলে মারা গেছেন আরও 9 জন। এর মধ্যে শুধু চাঁপাইনবাবগঞ্জেরই 5 জন। এদিকে সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার একদিনে 53% ঠেকেছে। এ অবস্থায় শনিবার থেকে এক সপ্তাহের জন্য জেলায় বিশেষ লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। রাজশাহী মেডিকেলে একদিনে আরও 9 জন করোনায় মারা গেছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 5 জন, রাজশাহীর 2 জন এবং নওগাঁ ও পাবনার 1 জন করে। একদিনে নমুনা পরীক্ষায় 264 জনের মধ্যে 98 জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার 40%। হাসপাতালে ভর্তি আছেন উপসর্গ নিয়ে 224 জন। রোগী নিয়ে আসলে আমাদের চাপে আমরা অবশ্যই হিমশিম খাচ্ছি, কারণ এখানে রোগী যেগুলো আসছে সেগুলোকে অক্সিজেন স্যাচুরেশন খুবই কম, অক্সিজেন লাগতেছে, যার ফলে সার্বক্ষণিক তাদের মনিটর করতে হচ্ছে। সাতক্ষীরায় ভয়াবহভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় শনিবার থেকে 7 দিনের বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। গত 24 ঘন্টায় 93 জনের করোনা পরীক্ষা করে 50 জনের পজিটিভ রিপোর্ট এসেছে। করোনা শনাক্তের হার 53%। 295 জন করোনা উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে 52 জন করোনা পজিটিভ। জেলা থেকে দূরপাল্লার কোনো বাদ যাবে না। আন্তঃজেলা উপজেলা বাস চলাচল, বাস, মিনি বাস, সকল ধরনের সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল, সকল ধরনের পরিবহন, গণপরিবহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এদিকে করোনায় আক্রান্তের হার বেড়ে যাওয়ায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় এক সপ্তাহের বিশেষ লকডাউন শুরু হয়েছে। বর্তমানে জেলায় 63 জন করোনা রোগী এবং উপসর্গ নিয়ে 110 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। জেলায় সংক্রমণের হার প্রায় 39%। যেহেতু নওগাঁতে করোনা পরিস্থিতি খারাপ, তো সেটা যেন আর খারাপ না হয় সেজন্য যতটুকু করা সম্ভব আমাদের প্রশাসন এবং পুলিশ বিভাগের সহায়তা আছে, অন্যান্য দপ্তরের সহায়তা আছে, আমরা সেটুকু করার চেষ্টা করব। চাঁপাইনবাবগঞ্জে 7 জুন পর্যন্ত 2 সপ্তাহের বিশেষ লকডাউন চলছে। সদর হাসপাতালে ভর্তি আছেন 20 জন রোগী। এখানে কোনো আইসিইউ ব্যবস্থা নেই। উত্তরের সীমান্ত জেলা দিনাজপুরে 24 ঘন্টায় 161 জনের নমুনা পরীক্ষায় 35 জন পজিটিভ হয়েছেন। সংক্রমণের হার প্রায় 26%। প্রতিনিয়ত যেভাবে করোনা বাড়ছে, আসলে এটার প্রতিকার কিভাবে পাবো আমরা বুঝতে পারছি না। যশোরের করোনা পরিস্থিতি ঊর্ধ্বমুখী। গতকালের 240 জনের নমুনা পরীক্ষার মধ্যে 60 জন করোনা শনাক্ত হয়েছেন। সংক্রমণের হার 25%। এছাড়া গত 24 ঘন্টায় খুলনায় 33 জন, ঠাকুরগাঁওয়ে 17 জন, নাটোরে 14 জন এবং জামালপুরে 13 জন শনাক্ত হয়েছেন। ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারে সমুদ্র সৈকত, কুয়াকাটা সহ পটুয়াখালীর 52 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাবিত হয়েছে কয়েকশো গ্রাম। ভাঙা বাঁধ সংস্কার করা না হলে ফের দুর্যোগ এলে বিপদে পড়বে এখানকার লোকজন। তাই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। পটুয়াখালী থেকে সুজন দামের ছবিতে মোহাম্মদ মনির হোসেন বাদলের রিপোর্ট। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে এবং পূর্ণিমার জোয়ারে জেলার বিচ্ছিন্ন দ্বীপ রাঙাবালি, কলাপাড়া, দুমকি, পটুয়াখালী সদর ও মির্জাগঞ্জ উপজেলার বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয় কয়েকশো গ্রাম। তাৎক্ষণিকভাবে বেড়িবাঁধের কিছু ভাঙা অংশ মেরামত করেন স্থানীয় লোকজন। কুয়াকাটায় ইয়াস পরবর্তী বৈরী আবহাওয়ায় সাগরের ঢেউয়ে ভেসে যায় অর্ধশতাধিক শুটকি, ঝিনুক ও প্রসাধনীর অস্থায়ী দোকানসহ আবাসিক হোটেল। জেলা পানি উন্নয়ন বোর্ড আংশিক ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত শুরু করার কথা জানালেও ভাঙন কবলিত এলাকাবাসী চান স্থায়ী বেড়িবাঁধ। বেড়িবাঁধ ভাঙে আমাদের গ্রাম প্লাবিত, আমরা চলতে খুব কষ্ট হয়। সরকার বেড়িবাঁধ ছুটে
এই ঘর বাড়ি সব তলায় গেছে। চুলো টুলো পানি উঠছে, রান্নাও করতে পারিনি, পোলা পানি খাইতেও পারিনি। টিকসইভাবে করা হয় না এবং মোটামুটিভাবে করা হয় এবং সেটা সামান্য বন্যা বা ঘূর্ণিঝড় প্লাবিত হলে সেটা টিকে থাকে না। আমাকে এই ভেরিবাদ প্রত্যেক বছর পানি উন্নয়ন বোর্ড দেয়, ভাঙ্গে নিয়ে যায়, কিন্তু আমরা চাই স্থায়ী একটা ভেরিবাদ দেওয়া হোক। বাঁধগুলোকে শুকনো মৌসুমে আগাম বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে শুকনো মৌসুমে আমরা মেরামত করার উদ্যোগ গ্রহণ করতে পারব। ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারে পটুয়াখালীর 2 কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ ভেঙে গেছে আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 50 কিলোমিটার। সময় সংবাদ, পটুয়াখালী। কৌড়ি আর সাদাবক অরণ্য ছেড়ে লোকালয়ে বেঁধেছে বাসা। চাঁদপুর জেলা প্রশাসকের বাসভবন এবং তার আশেপাশে অসংখ্য গাছে দেখা মিলবে এমন পাখপাখালির মিলন মেলা। প্রতিদিন ভোরে খাবারের সন্ধানে দূর দূরান্তে ছুটে যায় তারা। সন্ধ্যার আগেই আবার ছুটে আসে দল বেঁধে। তাদের কিচিরমিচির শব্দে সৃষ্ট অন্যরকম এক পরিবেশ দেখতে ছুটে আসেন অনেকেই। চাঁদপুর থেকে নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট। চাঁদপুর শহরের ব্যস্ততম এই কবি নজরুল ইসলাম সড়কে জেলা প্রশাসকের বাসভবন। এখানে গাছে গাছে দেখা মেলে শত শত সাদাবক আর পানকৌড়ির ঝাঁক। এদের কিচিরমিচির শব্দে প্রতিদিন ভোরে ঘুম ভাঙে এলাকার বাসিন্দাদের। ভোরে খাবারের সন্ধানে দূরে কোথাও গিয়ে হারিয়ে যায় এই পাখির দল, আবার সন্ধ্যার আগেই ফিরে আসে নীরে। বসে গাছের মগডালে নানা ভঙ্গিতে আয়েসি ঢঙে, আর তা দেখতে ছুটে আসেন নানা বয়সী পাখি প্রেমীরা। এসব পাখি দেখে তারা আনন্দ পান বেশ। সকালে উড়িয়ে যায়, বিকাল হলে সব একসঙ্গে হয় হয়ে এখানে ঘোরাঘুরি করে, খুব সুন্দর লাগে। আমার পার্সোনালি ভালো লাগে, আমি এখানে এসে দেখি আর কি। বক পাখি আসে, সারস পাখি আসে, আরো পাখি আসে, দেখতে আমার খুবই ভালো লাগে। এলাকাটি যেন হয়ে উঠেছে এসব পাখির অভয়াশ্রম। অরণ্য ছেড়ে লোকালয়ে আসা এসব পাখির বসবাস নিরাপদ রাখার প্রতিশ্রুতি মিলল জেলা প্রশাসকের কাছ থেকেও। এই সময়টা পাখিদের প্রজননকাল এবং পাখিরা চায় একটা নিরাপদ জায়গা যেখানে তাদেরকে কোনো রকম ডিস্টার্ব করা হবে না। এই জেলা প্রশাসকের বাংলোটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে তারা খুব নিরাপদ বোধ করে। আমি আমাদের এই বাংলোতে যত সহকর্মী আছে এবং আমার কর্মচারী যারা আছে তাদেরকে বলেছি এখানে যেন পাখিদের কোনো ডিস্টার্ব করা না হয়। এখানে যারা চাঁদপুরবাসী আছে তারাও এটা উপভোগ করে যে জেলা প্রশাসকের বাংলো পাখিদের একটি অভয়ারণ্য। চাঁদপুর জেলা প্রশাসকের বাসভবন সহ আশপাশের শতাধিক গাছে শুধু সাদাবক আর পানকৌড়ি নয়, চোখে পড়ে আরও অনেক প্রজাতির পাখিও। সময় সংবাদ, চাঁদপুর। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা মোকাবেলা গুরুত্ব দিয়ে দেশের ইতিহাসে 50তম বাজেট ঘোষণা। কোভিড খাতে 10,000 কোটি টাকা থেকে বরাদ্দ, 6 লাখ কোটি টাকার বাজেটে ঘাটতি 2 লাখ কোটি। তামাকজাত পণ্য ছাড়া কমবে দেশীয় সব শিল্প পণ্যের দাম। কৃষকের স্বার্থ রক্ষায় বাড়বে আমদানি করা তাজা ফলের দর, কমবে করোনা চিকিৎসার সামগ্রীর ব্যয়। সাতক্ষীরায় করোনা পরিস্থিতি আগের চেয়ে একটু তীব্র আকার ধারণ করেছে। সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা পরিস্থিতি ভয়াবহ, আরও 9 জনের মৃত্যু, আইসিইউ সংকটে হাহাকার। সাতক্ষীরায় শনিবার থেকে 1 সপ্তাহের লকডাউন। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।